নমস্কার, আমি অনন্যা। গপ্প বন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাব রাজশেখর বসুর লেখা ছোট গল্প গণৎকার। গল্প শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, গল্পটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে। কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হতো। ডক্টর মিরান্ডার দ্য মাইটি, জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট, ত্রিকালজ্ঞ জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, ললাট লিপি পাঠক, গ্রহরত্ন বিধায়ক, হিপনোটিস্ট, টেলিপ্যাথিস্ট, ক্লেয়ারভয়েন্ট ইত্যাদি। ইনি ইজিপ্টে বহুদিন গবেষণা করে হারমেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন। দামাস্কাসে কার্ডীয় জ্যোতিষের রহস্য ভেদ করেছেন। কামরূপ কামাখ্যায় তন্ত্রমন্ত্র শিখেছেন। কাশীতে ভৃগু সংহিতার হাড়হত্য জেনে নিয়েছেন। বলতে গেলে কিছুই জানতে এর বাকি নেই। আমার ভাগ্নে বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনলুম। ওহ, এমন মহাপুরুষ দেখা যায় না। কলকাতার সমস্ত রাজজ্যোতিষীর অন্ন মেরে দিয়েছেন। বড় বড় ব্যারিস্টার, উকিল, ডাক্তার, মন্ত্রী, দেশনেতা, প্রফেসর, সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর হয়ে ফিরে আসছেন। মামা, তোমার তো সময়টা ভালো যাচ্ছে না। একবারই গ্রিক গণৎকার ডক্টর মিরান্ডারের কাছে যাও না। ফি মোটে 20 টাকা। 8 নম্বর পিটার কিনলেন। দেখা করবার সময় সকাল 8টা থেকে 10টা, বিকেলে 3টে থেকে সন্ধ্যে 7টা। গণৎকারের কাছে যাবার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না। একদিন কাগজে মিরান্ডার দ্য মাইটির ছবি দেখলুম। মাথায় মুকুটের মতন টুপি, উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি, 2 ইঞ্চি ঝোলা লম্বা গোঁফ, 6 ইঞ্চি লম্বা দাড়ি, গায়ে একটা নকশাদার উত্তরীয়, সেকালের গ্রিকদের মতো ডান হাতের নিচ দিয়ে কাঁধের ওপর পড়েছে। গলায় কোমর পর্যন্ত ঝোলা রাশিচক্র মার্কা হার। মুখখানা যেন চেনা চেনা মনে হলো। টুপি আর গোঁফদারি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলুম, আরে, এ যে আমাদের ওল্ড ফ্রেন্ড মিনেন্দ্র মাইতি। ভুল ফিরিয়ে মিরান্ডার দ্য মাইটি হয়েছে। 3 বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো। তার কিছু উপকারও আমি করেছিলাম, কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল। আমাকে এড়িয়ে চলতো। চিঠি লিখলে উত্তর দিত না। স্থির করলুম এনগেজমেন্ট না করেই দেখা করব। ভাগ্য জিজ্ঞাসুদের ভিড় এড়াবার জন্যে 8টার 2-4 মিনিট আগেই গেলুম। চৌরঙ্গি রোড থেকে একটি গলি বেরিয়েছে। পিটার কিনলেন। 8 নম্বরের দরজায় একটি বড় নেমপ্লেট আঁটা, ডক্টর মিরান্ডার দ্য মাইটি। নিচে ইংরেজি, বাংলা, হিন্দি প্রভৃতি ভাষায় লেখা আছে, সোজা দোতলায় চলে আসুন। সিঁড়ি দিয়ে উপরে উঠলুম। সামনের দরজায় নোটিশ আছে, ওয়েলকাম, ভিতরে এসে বসুন। ঘরটিতে আলো কম। একটা টেবিলের চারদিকে কতগুলো চেয়ার আছে, আর কেউ সেখানে নেই। পাশের ঘরের পর্দা ভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে। বুঝলুম আমার আগেই অন্য মক্কেল এসে গেছে। হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভেতর আলোকিত অক্ষর ফুটে উঠল, ওয়েট প্লিজ, একটু পরেই আপনার পালা আসবে। টেবিলে গোটা কত পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল, তারই পাতা উল্টাতে লাগলো। কিছুক্ষণ পরেই আরও 2 জন এসে আমার পাশের চেয়ারে বসলেন। একজনের বয়স 30-32, অন্যজনের 25-26। প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন, অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই? উত্তর দিলুম, তা প্রায় 10 মিনিট হবে। তবেই সেরেছে? আমাকে হয়তো ঘন্টাখানেক ওয়েট করতে হবে। এই রতন, তুই শুধু শুধু এখানে থেকে কি করবি, বাড়ি যা। রতন বলল, কেন? আমি তো বাগড়া দিচ্ছি না গোষ্ঠদা। গণৎকার সাহেব তোমাকে কি বলে না জেনে আমি নড়ছি না। গোষ্ঠদা আমার দিকে চেয়ে বললেন, দেখুন তো মশাই রত্নার আক্কেল, আমি এসেছি নিজের ভাগ্যি জানতে, তুই কি করতে থাকবি? আমি বললুম, আপনার ভাগ্যফল উনিও জানতে চান। আপনার আত্মীয় তো? আত্মীয় না হাতি, হে শালা আমার জোঁক, কেবল চুষে খাওয়ার মতলব। রতন বলল,
আগে থাকতে শালা শালা বলো না মাইরি। আগে বিজির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক, তারপর যত খুশি বলো। আরে গেল যা, বিজিকেই যে বিয়ে করব তার কি ঠিক আছে? গুলু রানীও তো নিন্দের সম্বন্ধ নয়, কি বলেন স্যার? আমি বললুম, আপনাদের তর্কের বিষয়টা আমি তো কিছুই জানি না। তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন। আমি হলুম শ্রী গোষ্ঠবিহারী সাঁতরা, শ্যামবাজারের মোড়ে সেই যে ইম্পিরিয়াল টি শপ আছে তারই সোল প্রোপাইটার। তা আপনার আশীর্বাদে দোকানটি ভালোই চলছে। এখন আমার বয়স হলো গিয়ে 30 পেরিয়ে 31। এখনও যদি সংসার ধর্ম না করি তবে কবে করব? বুড়ো বয়সে বিয়ে করে লাভ কি, কি বলেন আপনি? এখন সমস্যা হচ্ছে পাত্রী নিয়ে। দুটি আমার হাতে আছে। 1 নম্বর হলো নফর দাসের মেয়ে গুলু রানী, ভালো নাম গোলাপ সুন্দরী। দেখতে তেমন সুবিধার নয়, একটু কুঁদুলিও বটে, কিন্তু বাপের টাকা আছে, বিয়ে করলে কিছু পাওয়া যাবে। তারপর ধরুন যদি কারবারটা বাড়াতে চাই, তবে শ্বশুরের কাছ থেকে যা হোক 1000 খানেক টাকা বাগাতে পারবো। 2 নম্বর পাত্রীটি হচ্ছে বিজনবালা, ডাকনাম বিজি, এই রতন শালার বোন। বাপ নেই, শুধু বুড়ি মা আর এই ভ্যাগাবান ভাইটা আছে। অবস্থা খারাপ, বরপণ লবডঙ্কা। কিন্তু মেয়েটা দেখতে অতি খাসা, নানা রকম রান্না জানে। 1 পো মাংসের সঙ্গে দেদার মোচা এঁচোড় ডুমুরের কিমা মিশিয়ে শখানেক এমন চপ বানাবে যে আপনি ধরতেই পারবেন না তার 14 আনা নিরামিষ। বিজিকে বিয়ে করলে সে আমার সত্যিকার পার্টনার হবে। শ্বশুরের টাকা নাই বা পেলুম, আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই। ইচ্ছে আছে টি শপটির বোম্বাই প্যাটার্ন নাম দেব, নিখিল ভারত বিশ্রান্তি গৃহ। চপ, কাটলেট, ডেভিল মামলেট এই সব তৈরি করব। খদ্দেরের অভাব হবে না মশাই। আমার খুব ঝোঁক বিজির ওপর, কিন্তু মুশকিল হয়েছে তার মা আর বাউন্ডুলে ভাইটা আমার ঘাড়ে পড়বে। বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই, কিন্তু এই রথ না আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে, তা আমি চাই না। রতন বলল, আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপবো না। আমার ভাবনা কি, ইলেকট্রিকের সব কাজ জানি, আর্মেচারের তার পর্যন্ত জড়াতে পারি। একটা ভালো চাকরি জোগাড় করতে পারি না মনে করো? জোগাড় করতে পারিস তো করিস না কেন রে হতভাগা? এ পর্যন্ত অনেক কাজই তো পেয়েছিলি, একটা তো লেগে থেকে করতে পারলি না কেন? ওই কিরণ চক্রবর্তী তোর মাথা খেয়েছে, দিনরাত তার তরুণ অপেরা পার্টিতে আড্ডা দিস, হয়তো নেশা ভাঙও করিস। মায়েরই বলছি গোষ্ঠদা, খারাপ নেশা আমি করি না। মাঝে মাঝে একটু সিদ্ধির শরবত খাই বটে, কিন্তু খুব মাইল্ড। আমি বললুম, গোষ্ঠবাবু, আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয়। যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই তো ভালো। একটু রিস্ক না হয় নিলেন। আপনি জানেন না মশাই, এই রত্না সোজা রিস্ক নয়। সেই জন্যই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসেছি, আমার ঠিকুজিটাও এনেছি। ইনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁক কষে যার নাম বলবেন, বিজনবালা কি গোলাপ সুন্দরী, তাকেই প্রজাপতির নির্বন্ধ মনে করে বিয়ে করব। 20 টাকা লাগে লাগুক, একটা তো হেস্তনেস্ত হয়ে যাবে। আমি বললুম, আচ্ছা, এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে। গোষ্ঠবাবু বললেন, সুরাহা নিশ্চয়ই হয়, আমি তাহলে নিশ্চিন্তেই হয়ে বিজিকে বিয়ে করতে পারি, কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কে? আমি বললুম, রতনবাবু, তোমার লাইসেন্স আছে? রতন বলল, আছে বই কি, ভালো ভালো সার্টিফিকেটও আছে। দয়া করে একটি কাজ জোগাড় করে দিন না স্যার, গোষ্ঠ তার গঞ্জনা আর সইতে পারি না। আমি বললুম, শোনো রতন, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগ আছে। শিলিগুড়ি ব্রাঞ্চের জন্য একজন ফিটার মিস্ত্রির দরকার। তোমাকে কাজটি দিতে পারি। প্রথমে 100 টাকা মাইনে পাবে, 3 মাস প্রবেশনের পর 150 টাকা। কিন্তু শর্ত এই, 1 বছর শিলিগুড়ি থেকে নড়বে না। তবে বোনের বিয়ের সময় 4-5 দিন ছুটি পেতে পারো। রাজি আছো? এক্ষুনি দিন, পায়ের ধুলো দিন স্যার। অপেরা পার্টি ছেড়ে দেবো। কিরণ চক্রবর্তীর সঙ্গে আমার বনছে না, আজ পর্যন্ত আমাকে 1 টাকাও দেয়নি। তাহলে তুমি আজই বেলা 3টের সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো। ঠিকানাটা লিখে নাও। ঠিকানা লিখে নিয়ে রতন বলল, গোষ্ঠদা, তোমার সমস্যা তো মিটে গেল।
মিছিমিছি গণৎকার সাহেবকে 20 টাকা দেবে কেন? চলো বাড়ি ফেরা যাক। গোষ্ঠ সাঁতরা বললেন, কোথাকার নিমক হারাম তুই? এই ভদ্রলোকের হাত থেকে জ্যোতিষী কি বললেন না জেনেই যাবি? লজ্জায় জিভ কেটে রতন নিজের কান মলল। এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন। নিশ্চয়ই সুফল পেয়েছেন। এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘণ্টা বেজে উঠল। একটু পরে একজন মহিলা এলেন, কালো শাড়ি, নীল ব্লাউজ, কাঁধে রাশিচক্র মার্কা লাল ব্যাজ। ইনি বোধ হয় ডক্টর মিনান্ডারের সেক্রেটারি। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আগে এসেছেন? উত্তর দিলাম, আগে হ্যাঁ। আপনার নাম আর ঠিকানা, জন্মস্থান আর জন্মদিন সব বললুম। উনি নোট করে নিলেন। 20 টাকা ফি দিতে হবে জানেন তো? জানি, টাকা সঙ্গে এনেছি। কি জানবার জন্য এসেছেন? আসন্ন ভবিষ্যতে আমার অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা। বুঝলুম না, সোজা বাংলায় বলুন। জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কিনা। সেক্রেটারি নোট করে নিলেন। তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন, আপনার কি প্রশ্ন? গোষ্ঠবাবু সহাস্যে বললেন, কিছু না, আমি আর রতন এই এনার সঙ্গে এসেছি। 3 মিনিট পরেই সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন, ডক্টর মিনান্ডার আপনাকে জানাচ্ছেন এখন আপনার বরাতে টাকার ঘরে শূন্য। বছরখানেক পরে আর একবার আসতে পারেন। গোষ্ঠবাবু আশ্চর্য হয়ে বললেন, বারে, এ কীরকম গোনা হলো? আপনাকে না দেখেই ভাগ্যফল বললেন? আমি বললুম, বুঝলেন না গোষ্ঠবাবু, এই মিনান্ডার সাহেবের দিব্য দৃষ্টি আছে, না দেখেই ভাগ্য বলে দিতে পারেন। চলুন ফেরা যাক। নেমে এসে গোষ্ঠবাবু বললেন, ব্যাপারটা কি মশাই? জ্যোতিষী আপনার সঙ্গে দেখা করলেন না, ফিও নিলেন না, এ তো ভারী তাজ্জব। বললুম, ব্যাপার অতি সোজা। এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দ্র মাইতি। ভুল ফিরিয়ে মিনান্ডার দ্য মাইটি হয়েছেন। 3 বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন। বারবার তাগিদ দিয়েও আদায় করতে পারিনি। অনেকদিন নিখোঁজ ছিলেন, এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছেন। তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে ওকে প্রশ্ন করেছিলুম। রতন বলল, আপনি ভাববেন না স্যার, জোচ্চোরটাকে নির্ঘাত শায়েস্তা করে দেবো। দয়া করে আমাকে 3টে দিন ছুটি দিন। আমি দল বল নিয়ে এর দরজার সামনে পিকেটিং করব আর গরম গরম স্লোগান আওড়াবো। বাছাধন টাকা শোধ না করে রেহাই পাবেন না। রতনের পিকেটিংয়ে সুফল হয়েছিল। ডক্টর মিরান্ডার দ্য মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেক দিয়ে জানালেন পয়সার একটু বাড়লে বাকিটা শোধ করবেন। কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না। এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন। শুনছিলেন রাজশেখর বসুর লেখা গণৎকার। গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এরকম আরও অনেক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।